46-47, 256 নিলে পড়বে হচ্ছে 2499। এই যে অনেকে লেবাররা কাজ করে এখানে, মানে টাকাটা কীভাবে দেয়, মানে কত হতে পারে? আচ্ছা, 1 কিলো কলার দাম হচ্ছে 5 দিরহাম। এই আমের যে বক্সগুলো দেখছেন, এই ওপরেরটা হচ্ছে 40 দিরহাম, 3 কা 5 দিরহাম। আবুধাবিতে এসে বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি। দুবাই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বড় বড় আকাশচুম্বী বিল্ডিং, লাক্সারিয়াস লাইফস্টাইল, দামি দামি স্পোর্টস কার, চওড়া চওড়া রাস্তা। কিন্তু আজকের এই পর্ব কোনো ভ্রমণপ্রিয় দর্শককে ইন্সপায়ার্ড করুক চাই না করুক, কিন্তু সেই সব লাখ লাখ শ্রমজীবী মানুষের মন হয়তো ছুঁয়ে যাবে যারা কাজের সন্ধানে, জীবিকার প্রয়োজনে মাসের পর মাস, বছর পর বছর জীবনের এক একটা দিন অতিবাহিত করে চলেছে ইউনাইটেড আরব এমিরেটসের দুবাই, আবুধাবি কিংবা শারজার মতো কোনো না কোনো এমিরেটসে। কাজের প্রয়োজন ছাড়াও অনেক দর্শক এমনও রয়েছেন যাদের কাছে দুবাই বেড়াতে যাওয়াটা একটা স্বপ্নসম। ভিসা, ট্যুর প্ল্যান, হোটেল, লাক্সারিয়াস না বাজেট, কিভাবে দুবাই ট্যুর করব, তার সবকিছু ঝলক দেখাবো আমার এবারে দুবাই সফরের আগামী 72 ঘন্টার ঝোড়ো ইনিংসে। আগের দিন অর্থাৎ 8ই মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে রওনা দিয়ে সারা রাত জার্নির পর ভোরের আলো দেখা দিয়েছে। ঘুমটা ভাঙল হালকা একটা ঝাঁকুনিতে। আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সফল অবতরণ করেছে ইথিহাদ এয়ারলাইন্সের বোয়িং 787। অসম্পূর্ণ ঘুমের ক্লান্তি যদিও রয়েছে, তবুও সেটাকে ইগনোর করতে পারলে মন খুলে বলাই যায়, হাবিবি ওয়েলকাম টু ইউএই। আর বাইরের টেম্পারেচার বলছে এখন 30 ডিগ্রি। খুলে নিয়েছি জ্যাকেট আর খালি হয়ে গিয়েছে পকেট। আবুধাবির এই নবনির্মিত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর আমাদের প্রথম কাজ হবে ইমিগ্রেশন, অর্থাৎ আমাদের ভিসা এবং পাসপোর্টের ভেরিফিকেশন। ভারতবর্ষ কিংবা বাংলাদেশ, আপনি যে দেশ থেকে আসবেন সবার ক্ষেত্রেই নিয়মটা একই। আমাদের ছিল ট্যুরিস্ট ভিসা, যেটা করতে আমার খরচ হয়েছিল ভারতীয় টাকায় 7,450 টাকা। প্রয়োজনীয় ডকুমেন্ট, পাসপোর্ট এবং সঙ্গে 1 কপি ছবি। অনলাইনে আবেদন করার 7 দিনের মধ্যেই পেয়ে গেছিলাম এই ই ভিসা। সিঙ্গেল এন্ট্রি এই ভিসার ভ্যালিডিটি ছিল 2 মাস বা 60 দিন। সিঙ্গেল এন্ট্রি ভিসা অর্থাৎ ভিসা যতদিন ভ্যালিড থাকবে তার মধ্যে যে কোনো দেশ থেকে দুবাইতে একবার গিয়ে ঘুরে আসা যায়। নেক্সট টাইম গেলে আবারও নতুনভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে ভিসা যতদিন ভ্যালিড থাকবে তার মধ্যে একাধিকবার দুবাই গিয়ে আবার ফিরে আসা যায়। ভিসা করার সময় দেখে নিতে হবে কোন ধরনের ভিসা আপনার প্রয়োজন। 24 ঘন্টা আগেও ছিলাম একটা দেশে, 24 ঘন্টা পরে আরেকটা দেশে। ইমিগ্রেশন সম্পূর্ণ হওয়ার পর চলে এলাম সেই বেল্টের কাছে যে বেল্ট থেকে আমাকে লাগেজ সংগ্রহ করতে হবে। আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি আবুধাবির এই এয়ারপোর্টে আমার ইমিগ্রেশনের অভিজ্ঞতা। কোনো প্রশ্ন করেনি, আর এখানকার ইমিগ্রেশন খুবই ফাস্টেস্ট। রাশিয়াতে গিয়ে যেখানে আমাকে 3 ঘন্টা আটকে রেখেছিল, এখানে দাঁড়ালাম, পাসপোর্ট দেখলো, স্ট্যাম্প মারলো, ছবি উঠলো, হাতের আঙুল স্ক্যান করলো, গল্প শেষ। বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পরে সিকিউরিটিতে শুধু এই দুটো যে ব্যাগ আছে, হ্যান্ড ব্যাগেজ দুটো, সেখানে দিয়ে দিলাম স্ক্যান মেশিনে। মোবাইল ক্যামেরা আলাদা করে কিছু রাখতে হয়নি, একদম নর্মাল স্ক্যান যেরকম হয় সেরকম। এরপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আবুধাবি ঘুরে আজকে পৌঁছতে হবে হচ্ছে দুবাইতে। এক্ষেত্রে দুবাইকে আমরা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেছি। রাশিয়া থেকে ইন্ডিয়ার ফ্লাইট ছিল, বাট সেটা অনেকটাই কস্টলি। আর ট্যুরিস্টদের জন্য বলবো, যারা আপনারা আগামী দিনে দুবাই যাবেন তারা রিটার্ন টিকিটের সাথে সাথেই অন্তত দিন দুয়েকের অ্যাকোমোডেশন মানে হোটেল কিংবা অ্যাপার্টমেন্টের অ্যাডভান্স বুকিং করে নিয়ে যাবেন। আর হোটেলও কিংবা ফ্লাইট বুক করার জন্য আমি কিন্তু ব্যবহার করি হচ্ছে উইগো অ্যাপ, কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ফ্লাইট বুকিং ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, ইজি মাই ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে ফ্লাইটের খরচ কম হয় সেটা কিন্তু সহজে কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এয়ারবিএনবি, আগোডা, বুকিং.com, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে হোটেলের খরচ কম পড়ে সেটা কিন্তু খুব সহজে কম্পেয়ার করে হোটেল বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়া উইগো অ্যাপের নতুন ফিচার্স আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে বেস্ট। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করে আমাকে কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দেবেন। লাগেজ কালেকশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রয়োজন একটা সিম কার্ডের, কারণ রাশিয়ার সিম আবার দুবাইতে এসে কাজ করবে না। দুবাইতে ইমিগ্রেশন করলে মানে ট্যুরিস্ট ভিসাতে সিম কার্ড দেয় শুনেছি, বাট এখানে কিন্তু আমাদের কোনো সিম কার্ড দেয়নি। এবার এয়ারপোর্টের বাইরে যখন চলে যাবো তখন কিন্তু নেটওয়ার্ক কাজ করবে না। এবার এখানে সিম কার্ড বিক্রি হচ্ছে, কত টাকা একবার দেখে নিই। সিম কিনতে গিয়ে ডিম চটকে যাওয়ার জোগাড়। সবচেয়ে কম সিমের দাম এখানে 150 AED। দুবাই বা ইউইতে টাকাকে বলা হয় দিরহাম বা AED, যার পুরো নাম আরব এমিরেটস দিরহাম। 1 দিরহাম সমান ভারতের 22 টাকা 73 পয়সা বা রাউন্ড ফিগারে 23 টাকা। অর্থাৎ টাকার মূল্যের বিচারে আরব এমিরেটস ভারতের থেকে অনেকটা এগিয়ে। সেই হিসাবে এয়ারপোর্টে একটা সিমের সর্বনিম্ন মূল্য ভারতীয় টাকায় 3411 টাকা। মাত্র 3 দিনের জন্য দুবাই থাকবো, তার মধ্যে 3400 টাকা দিয়ে সিম নেওয়াটা আমার কাছে অতিরিক্ত খরচ বলেই মনে হলো। তাই সিম না নিয়েই
এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলাম। বাইরে আসার পরে যে প্রথম কথাটা শুনতে পেলাম, কৌশিকদা আপনার ভিডিও দেখি মনটা কত ভালো হয়ে গেল বলুন তো। এখানে দেখা হয়ে গেছে আমার দর্শক বন্ধুর সাথে, উনি এয়ারপোর্টের স্টাফ। কোথায় বাড়ি আপনার? মুর্শিদাবাদ। হ্যাঁ, আরে ভাই মুর্শিদাবাদের লোক, কি ব্যাপার ভাই, তো বিশাল ব্যাপার তো। এখানে কদিন আছো? এক বছর। মুর্শিদাবাদে কোথায় বাড়ি? সালু। সালারে বাড়ি, আমার পাশাপাশি। ওই দর্শক বন্ধুর মুখে শুনেছিলাম এই এয়ারপোর্টে যারা কর্মরত তাদের অধিকাংশই বাংলা ভাষা জানা মানুষ। এখানে বাঙালি অনেক আছে না? এটা হচ্ছে আবুধাবি এয়ারপোর্টের কার পার্কিং। আমাদের যেতে হবে হচ্ছে ওপরে যার জন্য লিফট রয়েছে, সামনে লেখা রয়েছে লিফট খুঁজতে যাচ্ছি আর কি। কালকে সন্ধ্যা পর্যন্ত ঠান্ডায় এই লেভেলের কষ্ট পেয়েছি, আর এখানে আছে গরমে মনে হচ্ছে পুরো ফেটে যাবে। প্রচুর গরম, দরদর করে ঘামছি গরমে। আমার এক দর্শক বন্ধু আছেন, ওনার সাথে কথা হচ্ছিল, উনি এখানেই থাকেন। উনি আর কি একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছেন আমাদের আবুধাবির 2-3টে জায়গা দেখে নেওয়ার জন্য। আমাদের প্ল্যানই ছিল আমরা আবুধাবিতে 2-3টে জায়গা দেখে দুবাই আজকে ট্রান্সফার হয়ে যাবো, এবং আমাদের রাত্রিবাস দুবাইতেই হবে। সময় সকাল 7:52 আমরা রওনা দিলাম আবুধাবি এয়ারপোর্ট থেকে। এখানে এসে একটা কথা শুনছি, দুবাই এক্সপেন্সিভ। সিম কার্ড দেখে বুঝতে পারলাম যে দুবাই সত্যি এক্সপেন্সিভ। রাশিয়াতেও সিম কার্ডের দাম এত ছিল না, ওখানে 800 টাকায় হয়ে গেছিল। যতটা ভিডিওতে মানুষজন দেখে, লাইভ পুরোটাই আলাদা। আবুধাবিতে বহু বছর ধরে কর্মরত আমার প্রতিবেশী জেলা নদিয়ার বেথুয়ার ছেলে রানা, আমি যখন রাশিয়াতে ছিলাম তখন ওর সাথে আমার ইনস্টাগ্রামে কথা হয়, এবং প্ল্যান এটাই হয় আবুধাবি পৌঁছে একটা গাড়ি রেন্ট নিয়ে পুরো আবুধাবিতে একটা বেলা কাটিয়ে আবারও রাতে দুবাই ফিরে যাব। এই গাড়ির চালক ইকবাল বাবুও বাংলাদেশের চট্টগ্রামের মানুষ। একটা কথা জোর দিয়ে বলতে পারি, দুবাই কিংবা আবুধাবিতে পৌঁছানোর পর ভাষা নিয়ে কোনো সমস্যা হবে না বাঙালি পর্যটকদের। আলদার, এই যে গোল টাওয়ারটা রয়েছে, এটা হচ্ছে আলদার টাওয়ার। আলদার, আর সামনে রয়েছে একটা বিচ, তার নাম হচ্ছে আল রাহা বিচ। এটা হচ্ছে আল রাহা মল, আল রাহা থিয়েটার। এই বিচটা আল রাহা বিচ। এই তো সমুদ্র দর্শন পেলাম আলটিমেট। এটা হচ্ছে সেরাটন হোটেল, আবুধাবি 5 স্টার হোটেল, আবুধাবির শেখ জায়েদ টানেল। এই পথে যেতে যেতে আবুধাবির বিভিন্ন জায়গার সঙ্গে পরিচিত হওয়ার মাঝে শুনছিলাম লোকমুখে শোনা দুবাইয়ের নানা গল্পের বাস্তব রূপ। এই যে অনেকে লেবাররা কাজ করে এখানে, মানে টাকাটা কিভাবে দেয়, মানে কত হতে পারে আপনার, মানে আপনি তো জানেন এখানে ভালো। লেবারের সর্বোচ্চ বেসিক স্যালারি এখন 1000 থেকে 1200 টাকা। ওভারটাইম করলে ওভারটাইম সহ 1500-1600 টাকা পর্যন্ত আসে। দুবাইতে যে লেবারের কাজ করবে, লেবারের কথা বলছি, হ্যাঁ, লেবার সব থেকে মানে লোয়েস্ট যেটা স্যালারি, ওই ভারতীয় টাকায় প্রায় 26 থেকে 27 হাজার টাকা, যদি ওভারটাইম কেউ না করে। সব থেকে বেশি ফ্রড করে নদিয়া মুর্শিদাবাদে, মানুষকে বলে ভালো কাজ, চলো। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বিহার থেকে বহু মানুষ কাজের সন্ধানে দুবাইতে যায় এজেন্টদের হাত ধরে। কাজ করতে আসে বিভিন্ন কোম্পানির এজেন্টের থ্রু হিসাবে, মানে তাদের এখানে এসে প্রথমে চাপ আছে, মানে বলে একরকম কাজ আর হয়ে যায় একরকম কাজ। হ্যাঁ, দীর্ঘদিন কাজ করার পরে তখন আস্তে আস্তে তার প্রমোশন হয়, এবং তখন তার স্যালারি একটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছায়। জুড়ে থাকলে প্রমোশন যে হবে তাও 100% গ্যারান্টি নেই। প্রমোশনেরও গ্যারান্টি 100% নেই। এই গাড়ি আপনার নিজের না রেন্টের? নিজের। এখানে এসে নিয়েছেন? শুধুমাত্র কাজের সন্ধানে কত মানুষ যে বাইরে চলে গিয়েছে সেটা দেশের বাইরে না গেলে আদৌ জানা সম্ভব নয়। আর দেশের সব যুবক যুবতীরা যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার কিংবা অফিসার হবে এরও কোনো সম্ভাবনা নেই। সুতরাং যারা বাইরে কাজ করে, বিশেষ করে শ্রমজীবী মানুষ, তাদের জীবন যে খুব একটা সুখের এটা সব ক্ষেত্রে সমান নয়। আর সেই সব পরিশ্রমী মানুষের সুখ দুঃখের গল্প চাপা পড়ে যায় বড় বড় মেশিনের আওয়াজে। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস 12টা থেকে 3টে যারা লেবারের কাজ করে, এত তো রোদ, এখানে বিল্ডিং বানায় বা কনস্ট্রাকশনের কাজ টাজ করে, রোদে কাজ করতে হয়, তাদের 3 ঘন্টা কাজ বন্ধ থাকবে। তারা বেতন পাবে, কিন্তু 3 ঘন্টা কাজ করা যাবে না, সেটা 12টা থেকে 3টে। এটা সরকার থেকে নিয়ম আছে। এ তো গেল অর্থ কিংবা সামাজিক প্রেক্ষাপট। এবার বলি ভূগোলের কথা। কেউ কেউ মনে করেন কিংবা আমাকে কমেন্টসে লেখেন, আপনি দুবাই দেশটা ঘুরে আসুন। আসলে দুবাই কোনো দেশ নয়, দুবাই হচ্ছে একটা শহর বা এমিরেটস। ভারতবর্ষের পশ্চিম দিকে রয়েছে গুজরাট রাজ্য, তার পাশেই রয়েছে আরব সাগর, এবং আরব সাগরের উল্টো দিকে রয়েছে পশ্চিম এশিয়ার 18টি দেশ, যার একটি হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাত। 7টা এমিরেটস বা আমিরাত নিয়ে তৈরি হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাত। সেগুলি হলো আবুধাবি, দুবাই, শারজা, আজমান ফুজাইরা, রাসাল খাইমা এবং আল কোয়াইন। ভূপ্রাকৃতিক দিক থেকে এই সংযুক্ত আরব আমিরাত মরুভূমির দেশ। এর উত্তর দিকে রয়েছে পারস্য উপসাগর, দক্ষিণ পশ্চিমে রয়েছে প্রতিবেশী দেশ সৌদি আরব, পূর্বে রয়েছে ওমান উপসাগর এবং আরও একটি প্রতিবেশী দেশ ওমান। সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর অন্যতম উন্নত ইসলামিক দেশ, যদিও এখানে বসবাসকারী অধিকাংশই ভারতীয়, বাংলাদেশি কিংবা পাকিস্তানের নাগরিক। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আবুধাবির ইলেকট্রা স্ট্রিট এলাকায়। এই জায়গায় অনেকগুলো ভারতীয়
এবং বাংলাদেশি রেস্তোরাঁ রয়েছে। এখানে আপাতত একটু চাটা খাবো, বহুদিন ধরে চা খাইনি, যদি একটু দেশের চায়ের স্বাদ আর কি পাওয়া যায়। এখানে যে সমস্ত রেস্তোরাঁ আছে সবাই কিন্তু বাঙালি। এখানে এসে বললাম কি আছে খাবার দাবার, বললো ভুনা খিচুড়ি আছে, যেরকম বাংলাদেশের খাবার দাবার পাওয়া যায় আর কি ওখানে। ভুনা খিচুড়ি, পরোটা, এই পরোটা সবচেয়ে বেশি বাংলাদেশ ট্রিপে গিয়ে আমি খেয়েছিলাম। তো সেম এখানকার রেস্টুরেন্ট আর কি। পরোটা হচ্ছে 1 দিরহাম, ডিম হচ্ছে 2 দিরহাম। আর চা কত ভাই? 1 দিরহাম। জলের বোতল কত? 2 দিরহাম। চার দিয়ে 6 দিরহাম। ডিম, চা, পরোটা, জল সব নিয়ে বিল হচ্ছে এখানে ভারতীয় টাকায় 140 টাকা। এখানে কিন্তু জিলিপিও পাওয়া যায়। জিলিপির দাম হচ্ছে 2 পিস 1 টাকা। শুনে মনে হয় দুবাই দুবাই দুবাই, পকেটে দিরহাম না থাকলে দুবাই আলটিমেট বাই বাই। চা পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। গন্তব্য আরব সাগরের ধার বরাবর এই মেরিন ড্রাইভ রোড ধরে আবুধাবির ভিউ পয়েন্ট। আর ওই যে দূরে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা আবুধাবির 5 তারা হোটেল রিক্সক্স মেরিনা। অফ সিজনে এই হোটেলে এক রাতে থাকার খরচ প্রায় 16,000 টাকা। এই পথেই রয়েছে মেরিনা মল এবং এমিরেটস হেরিটেজ ভিলেজ। সকালবেলায় যদিও এদিকটা অনেকটাই ফাঁকা, কিন্তু বিকেলের দিকে এই জায়গা খুবই জমজমাট। এই হচ্ছে আবুধাবির হেরিটেজ ভিলেজ। দেখুন এই জায়গাটা কিন্তু অনেকটাই আলাদা। চারিদিকে প্রচুর গাছ টাছ রয়েছে, ঘাসও রয়েছে, সবুজে সবুজ, অনেকটা ঠান্ডা। যে পরিমাণ বাইরে গরম, এই জায়গাটা কিন্তু অনেকটাই ঠান্ডা। এই যে দাদা রয়েছে রানা, ওইখানে বহু বছর ধরে আছে, এখানেও কর্মরত। মানে এটাই ভালো, একজন চেনা মানুষ পেয়ে গেলে কী হয় বলুন তো, খুব ভালো একটা গাইড পাওয়া যায়। যে প্রবলেমটা আমাদের রাশিয়ায় হয়েছিল, সেই প্রবলেম কিন্তু আমাদের দুবাইতে বা আবুধাবিতে কিন্তু হবে না। এই হচ্ছে এখানকার হেরিটেজ ভিলেজ, এই হচ্ছে এখানকার ম্যাপ। যে ম্যাপ দেখে দেখে কিন্তু আমরা এই জায়গাটা ঘুরতে পারি। বিকেল 4টের পরে কিন্তু এই হেরিটেজ ভিলেজ বন্ধ হয়ে যায়, আর এখানে প্রবেশ করার জন্য কোনো রকম টিকিট নেই। আবুধাবি এয়ারপোর্ট থেকে 38 কিলোমিটার দূরেই রয়েছে এই হেরিটেজ ভিলেজ, যেখানে আমিরাতি সভ্যতা এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই গ্রামীণ মডেলের মাধ্যমে। খনিজ তেল আবিষ্কার হওয়ার আগে এখানকার মানুষের জীবনযাপন, সেই সঙ্গে মরুভূমিতে বেদুইনদের জীবনযাত্রার বৈশিষ্ট্য, তাদের জীবিকা সবকিছু জানা যায় এই হেরিটেজ ভিলেজ ভিজিট করে। এখানে আছে ডেজার্ট এনভায়রনমেন্ট, মসজিদ আছে, হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র, ট্র্যাডিশনাল মার্কেট, মিউজিয়াম, এগ্রিকালচার এনভায়রনমেন্ট, টয়লেট, সব কিছু কিন্তু এখানে আছে। মানে একটা জায়গাতে এই হেরিটেজ ভিলেজ, এখানে কিন্তু প্রচুর কিছু রয়েছে। এদিকে একটা মসজিদ রয়েছে, মানে মসজিদের আর কি অনুকরণে একটা মডেল তৈরি করা রয়েছে। বেদুইনরা যেভাবে বসবাস করতো মরুভূমির মধ্যে, ঠিক সেইভাবেই আর কি এই জায়গাটা তৈরি করা হয়েছে। ওই যে বেদুইনরা যে উট পালন করতো বা উটকে ওদের বাহক হিসেবে ব্যবহার করতো, তো সেই উটও কিন্তু এখানে রাখা রয়েছে। বেদুইন ভিলেজ কীরকম হতো তার কিন্তু একটা পুরো মডেল এখানে করা রয়েছে। আমি একটু দেখবো এখানকার বালি কীরকম গরম। উফ বাবারে বাবা, সকাল 9টার সময় বালি গরম হয়ে গেছে। এখানে কুয়ো রয়েছে। দেখুন ওইদিকে আধুনিক বিল্ডিং, এইদিকে হেরিটেজ ভিলেজ। পার্থক্য শুধু দেখুন, কোথার থেকে সভ্যতা কোথায় পৌঁছে গিয়েছে। এখানে হরিণও রাখা রয়েছে। এত গরম তো এখানে, তার জন্য এখানে আলাদা করে দেখুন ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, যাতে প্রাণীগুলোর কষ্ট না হয়। ওদেরকে জলও দেওয়া হয়েছে, রোদটা তো পুরো এসে পড়ছে। এখানে উট রয়েছে, উটের পরিচর্যা করা হচ্ছে। ওখানে ঘোড়া রয়েছে, মানে বেদুইনরা যা যা ব্যবহার করতো সব কিন্তু এখানে রাখা রয়েছে। আর এই প্রাণীগুলো গরমে যাতে কষ্ট না পায় তার জন্য কিন্তু কন্টিনিউ এখানে ফ্যান চলছে। রয়েছে একটি মিউজিয়াম, যেখানে সেই সময় ব্যবহৃত অস্ত্র, আবুধাবির উত্থানের সঙ্গে জড়িত বিভিন্ন ঐতিহাসিক এবং মূল্যবান জিনিসপত্র রাখা রয়েছে। অস্ত্রশস্ত্রের পাশাপাশি এই মিউজিয়ামে রাখা রয়েছে আরব আমিরাতের বিভিন্ন রকম মুদ্রা বা দিরহাম। মিউজিয়াম এবং হেরিটেজ ভিলেজ ঘুরে দেখার পর আরব উপসাগরের ধারে আধুনিক আবুধাবি শহরের দুর্দান্ত একটা ভিউজের সাথে সাথেই বেশ কয়েকটা ল্যান্ডস্কেপ ফটো তুলে নেওয়া যায়। আর ইচ্ছে হলে পর্যটকরা এই সমুদ্রেও নামতে পারেন। সমুদ্রের জল কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জায়গা থেকে কিন্তু আবুধাবি শহরের বা আবুধাবি ক্যাপিটালের খুব ভালো একটা ভিউজ পাওয়া যাচ্ছে। বাট এখানে রোদ হচ্ছে চরম। এখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকাটাই সবচেয়ে বড় কঠিনতম কাজ। বাট এই ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। দুবাইতে অনেকেই আসে বলে আইফোন কিনতে, এখানে আইফোন সস্তা, অবশ্যই সস্তা, কারণ আমাদের ওখানে যে জিএসটিটা দিতে হয় সেটা এখানে দিতে হয় না। আর একটা হচ্ছে সোনা, তো ও তো দুবাইয়ে আছে রানা বহুদিন ধরে, তারা দুবাইয়ে সোনা সস্তা। আমার বউ আমাকে বলছিল আমার জন্য সোনা টোনা নিয়ে এসো 1 ট্রাক ভরে। তো দুবাইয়ের সোনার রহস্যটা কি, মানে এখানে সোনা কত টাকা সস্তা হয় আমাদের ভারতের থেকে, মানে আমাদের পশ্চিমবঙ্গের থেকে? ইন্ডিয়া থেকে বেশি খুব একটা ফারাক পড়ে না, 5 থেকে 7,000 টাকার মতো ফারাক পড়ে, কিন্তু ইন্ডিয়ার তুলনায় এখানকার কোয়ালিটিটা ভালো। তো আমি এখান থেকে কতটা সোনা নিয়ে যেতে পারবো ইন্ডিয়াতে? টুরিস্ট ম্যাক্সিমাম 50,000 টাকা যতটা হয় আর কি। 50,000 টাকা কি ভারতীয় টাকায়, তাই তো? আর 20 গ্রাম নরমালি সবাই 20 গ্রাম কাস্টমে ধরে না গো। 20 গ্রাম মতো সোনা আমি চাইলে এখান থেকে পারচেস করে নিয়ে যেতে পারি। বেশি হলে তখন কাস্টমস ধরতে পারে, সেখানে কাস্টম ডিউটি আমার দিতে হতে পারে। এই চত্বরে রয়েছে মেরিনা ভিউ পয়েন্ট, এমিরেটস হেরিটেজ ক্লাব, সঙ্গে ইউএইর ফ্ল্যাগ। 1971 সালের 2 ডিসেম্বর 6টি রাজ্য বা এমিরেটস একত্রিত হয়ে এই ইউএই গঠন করেছিল। 7ম রাজ্য রাসাল খাইমা পরে যোগদান করে। এটা হচ্ছে আবুধাবির মেরিনা মল। হেরিটেজ ভিলেজ থেকে আমরা চলে এলাম আবুধাবির
মেরিনা মল দেখতে। এই মেরিনা মল কিন্তু দুবাইতেও রয়েছে। আবুধাবির শহর থেকে মেরিনা মল যেহেতু কিছুটা দূরে, সেহেতু এই চত্বরে বাসও রয়েছে, যেগুলো শহর এবং এই শপিং মলের মধ্যে সার্ভিস দিয়ে থাকে। এই যে বাসগুলো রয়েছে না, আবুধাবি সিটি থেকে এই মেরিনা মল পর্যন্ত সার্ভিস দেয়। রাশিয়ার মতো কিন্তু এখানেও ট্রাফিক আইন খুব স্ট্রিক্ট। আমার সমস্যা হবে বহরমপুর ফিরে গিয়ে, আমি ট্রাফিক আইন মেনে চলতে যাব, ও টোটোর ধাক্কায় মারা যাবো গ্যারেন্টি। ফাইনালি এই ভেতরে এসে ভাই শান্তি পেলাম। এত গরম, আর এই হচ্ছে আবুধাবির মেরিনা মল। মেরিনা মলের ভেতরেই রয়েছে এখানকার সুপার মার্কেট ক্যারিফোর, যেখানে এক ছাদের নিচে সব কিছুই পাওয়া যায়। এদের অনলাইন শপিং সাইটও রয়েছে। আমাদের কাছে যে রাশিয়ান কারেন্সি রুবেল আছে, সেটা এয়ারপোর্টে এক্সচেঞ্জ করার চেষ্টা করেছিলাম, এয়ারপোর্টে এক্সচেঞ্জ হয়নি। তো মেরিনা মলে একবার দেখবো, যদি হয়ে যায় তো ভালো। এখানে মানি এক্সচেঞ্জ হয়। 1000 রুবেলের জন্য আমাদের দিয়েছে 31.6 দিরহাম। তবে এখানে কিছু কন্ডিশন আছে। আমাদের কাছে যে 10 টাকা, 50 টাকা কিংবা 100 টাকা রুবেলগুলো ছিল, সেগুলো নিল না। অনলি 500, 1000 বা তার বেশি যদি রাশিয়ান কারেন্সি বা রুবেল হয়, সেটা এখানে অ্যাকসেপ্টেড। বা আপনারা ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশের কারেন্সি, নেপালের কারেন্সি এখানে আপনারা ভাঙে নিতে পারেন। ডলার তো অবশ্যই সঙ্গে রাখলে ভালো, ডলারের ভালো রকম রেট পাবেন। 1000 রাশিয়ান কারেন্সিতে বা 1000 রুবেলে আমরা পেলাম হচ্ছে 31.6 দিরহাম। ভারতবর্ষ থেকে যখন আপনারা দুবাই বেড়াতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমার পরামর্শ, আপনারা দুবাইয়ের কারেন্সি অর্থাৎ দিরহাম এবং সেই সঙ্গে ইউএস ডলারও এক্সচেঞ্জ করে নিয়ে যান। এটিএমও রয়েছে। এটিএম থেকে কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড কিংবা ফরেক্স কার্ড ইউজ করে কিন্তু মানি উইথড্র করতে পারবেন। মেরিনা মল ঘুরতে ঘুরতে সেখানকার কফি শপে গিয়ে কফির দাম শুনে একটু হতাশ হলাম। এখানে 1 কাপ ক্যাপেচিনো কফির দাম 18 দিরহাম। অলমোস্ট 400 টাকার কাছাকাছি। তার মানে রাশিয়ায় কিন্তু দুবাইয়ের থেকে অনেক সস্তা কফি। বাট এটা তো এই মলে হয়তো দাম বেশি, বাট আমরা যখন এরপরে বাইরে বেরোবো তখন অনেকটাই খরচ কমে যাবে। যেমন এর আগে আমরা খেলাম, সেখানে খরচ অনেকটাই কম ছিল। 1 কাপ চায়ের দাম 1 দিরহাম। তো এখানে ইলেকট্রনিক্স গুডসেরও প্রোডাক্ট প্রচুর পাওয়া যাচ্ছে। টিভি আছে, নানা রকম ফোন আছে, ক্যামেরা আছে। এখানে স্যামসাং S24 আলট্রাও রয়েছে, ওদিক থেকে আইফোনও রয়েছে। তো চলুন একবার আইফোনের, হ্যাঁ ম্যাকবুক এয়ার তো রয়েছে, চলুন একবার দেখে এখানে আইফোনের দাম কীরকম বলছে। আইফোন 13 এখানে 128 GB AED 2099, 4647, 256 নিলে পড়বে হচ্ছে 2499। দুবাইয়ের আইফোন মার্কেট বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এটা নয়। আর আইফোন মার্কেট যখন দেখাবো, সেখানে আপনারা দেখবেন পোনা মাছের মতো ঢেলে আইফোন বিক্রি হচ্ছে। ইলেকট্রনিক্স আইটেম দেখার পর আমরা চলে এলাম মেরিনা মলের মেন শপিং কমপ্লেক্সে। শপিং মলে ঘোরার কারণটাই হচ্ছে যে একটু ওই ওয়াইফাই ইউজ করা, ঠিক আছে, এখানে তো সিম নিয়ে নিই, ওয়াইফাইটা ইউজ করছি এখানে। একটু এসিতে গরমে আর কি কষ্টটা যাতে না হয়, তার জন্য একটু শপিং মলে ঘুরে বেড়াচ্ছি। শপিং মল নিয়ে সত্যি কথা বলতে আমারও ইন্টারেস্ট নেই, কারণ আমার শপিং নেইও কিছু করার। জাস্ট দেখাবো আপনাদের টুকটাক দৃশ্য দেখানো, কোথায় কীরকম দাম আছে। তবে হ্যাঁ, এখানে আইফোনের দাম দেখলাম কম আছে। ওখানে ভিডিও করছিলাম, বাট ওখানে ভিডিও করতে দিল না, বললো ভিডিও নট অ্যালাউ। শপিং মল থেকে শপিং আর পুজো প্যান্ডেলে হপিং, এই দুটোই আমার কোনো কালই সেভাবে ভালো লাগে না। উপরে এরকম ছাতার মতো করা রয়েছে, পুরো লাইটটা এসে এখানে ফোকাস হচ্ছে। আর এই চারিদিকে প্রচুর সমস্ত বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে। ওদিকে আন্ডার আর্মোর রয়েছে, ওদিকে আরও সব পারফিউম নানা রকম কোম্পানির জিনিসপত্র রয়েছে। সত্যি কথা বলতে আমার ব্র্যান্ড সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, কারণ আমি খুব নর্মাল জামা কাপড় পরি। এই যে জামাটা পরে আছে, এটাও আমার একটা বান্ধবী আমাকে দিয়েছে। হয়তো কোনোদিন আমাদের বহরমপুর বেরোলাম, কোথাও একটা শার্ট কিনে নিলাম। আমি তো দেখেছেন খুব বেশি জামা কাপড় পরি না, মানে আমার এই ব্র্যান্ড জিনিস সম্পর্কে খুব আইডিয়া নেই, যা হয় চালিয়ে নিই আর কি। কোন কোন দর্শক এমন আছেন যাদের জামা কাপড়ের ক্ষেত্রে ব্র্যান্ড ম্যাটার করে না, একটা হোলি হলো। আর কোন কোন দর্শক এমনও রয়েছেন যারা শপিং করার জন্য নয়, খুব গরম লাগলে একটু এসির হাওয়া খাওয়ার জন্য শপিং মলে ঢোকেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। মেরিনা মল থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল আবুধাবির এমিরেট প্যালেস। এমিরেট প্যালেস আবুধাবির 5 তারা একটা হোটেল, যেটার পুরো নাম এমিরেটস প্যালেস ম্যান্ডারিন ওরিয়েন্টাল আবুধাবি। যেসব পর্যটকরা আবুধাবি বেড়াতে আসে, তারা প্রায় সবাই এই হোটেল ভিজিট করতে আসে, বা বলা ভালো এখানে ছবি তুলতে আসে। এখানে ট্যুরিস্টরা কিন্তু আসতে পারে। শুধু ঢোকার সময় সিকিউরিটি জিজ্ঞেস করলো যে আপনারা গাড়িতে কতজন আছেন, তারপরে বললো যে ওয়েলকাম। এর হাইট কি বিশাল রে ভাই! এখানে কে গেস্ট আর কে ট্যুরিস্ট তো বুঝতে পারছি না ভাই। এখানে থেকে যাবো নাকি এক রাতে? ঝাড়বাতি তো ভাই সেই লেভেলের। যারা এখানে আসবে তাদের একটা কথা মনে হবে, যেহেতু একটা হোটেল এমিরেটস প্যালেস, থাকার খরচ কত হতে পারে। তো এখানে জিজ্ঞেস করবো এক রাত থাকার খরচ কত, এবং সেই সাথে এরা মানে বুঝতে পারবো যে আমি এটা অ্যাফোর্ড করতে পারবো কিনা। রিসেপশনে গিয়ে দেখলাম ট্যাক্স এবং অন্যান্য খরচ ধরে এই হোটেলে এক রাতে থাকার সর্বনিম্ন খরচ 6526 দিরহাম, অর্থাৎ ভারতীয় টাকায় মাত্র 1,50,098 টাকা। আর এক রাতের সর্বোচ্চ খরচ 1,19,225 দিরহাম, অর্থাৎ ভারতীয় টাকায় 27,42,175 টাকা। এখানে এক রাতে থাকার খরচ হচ্ছে সব থেকে কম 1.5 লাখ টাকা। ভারতীয় তো ঠিকই আছে, পশ্চিমবঙ্গে এমন অনেক মানুষ আছে, অনেক বিজনেসম্যান আছে। ইনফ্যাক্ট আমাদের বহরমপুরেও এমন অনেক বিজনেসম্যান আছে, মুর্শিদাবাদে এমন অনেক বিজনেসম্যান আছে যাদের কাছে 1.5 লাখ টাকা এক রাতের জন্য খরচ করার কোনো ব্যাপারই না, মানে কোনো ব্যাপারই না, কোনো টাকাই না। 1 লাখ অব্দি হাইয়েস্ট অ্যাফোর্ড করেছি। যদি কন্টেন্ট বানাতে হয় তাহলে অ্যাফোর্ড করতে পারবো, বাট কন্টেন্ট কিন্তু হবে সেই লেভেলের ভাই। ভারতবর্ষের বিভিন্ন অনলাইন হোটেল বুকিং অ্যাপ থেকে দেখেছিলাম এই হোটেলে এক রাতে থাকা সর্বনিম্ন খরচ
ওই 38 থেকে 42,000 টাকার মধ্যেই ওঠানামা করে। এখানে ফ্রি ওয়াইফাইও আছে গেস্টদের জন্য এবং হচ্ছে ট্যুরিস্টদের জন্য। কোনো রুমে এখানে যাওয়া যাবে না, বাকি সব ঘুরে দেখা যাবে। ট্যুরিস্টরা যারা আসছে তারা কিন্তু এখানে বসে সোফায় ছবিও তুলতে পারবে। এই হোটেল সংস্থা বিভিন্ন রকম অ্যাওয়ার্ডস পেয়েছে, সেই অ্যাওয়ার্ডগুলো এখানে রাখা আছে। তবে এই হোটেল ঘুরে দেখা এবং ফটোগ্রাফি করা তার কিন্তু একটা লিমিটেশন রয়েছে। ওই যে সামনে একটা ডেস্ক রয়েছে আর ওই যে কালো পোশাক পরা ভদ্রলোক রয়েছে, উনি এখানে দাঁড়িয়ে আছেন। যদি এখানকার হোটেলের ডাইনিং আপনাদের বুকিং থাকে, ডাইনিং মানে কি রেস্তোরাঁ, যেখানে আপনারা গিয়ে কফি বা চা কিছু একটা খাবেন, সেক্ষেত্রে যদি বুকিং থাকে তবে কিন্তু অ্যালাউ, নাহলে কিন্তু যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে আসবেন ট্যুরিস্টরা, তারা এখানে এসে তাকে ফিরে যেতে হবে। এরপরে আর ট্যুরিস্ট অ্যালাউ নয়। এই যে সিঁড়িটা খুব সুন্দর করে সাজানো রয়েছে সিঁড়িটা, বাট ট্যুরিস্ট কিন্তু এই অবধি অ্যালাউ, এরপরে অ্যালাউ নয়। মনে হচ্ছে সিনেমার জন্য একটা সেট। এখানে কোনো পার্টি বা কিছু ছিল বা হবে, তার জন্য আর কি সাজানো চলছে। 55 তলার বিল্ডিং। দুবাইয়ের বড় বড় সব আকাশচুম্বী বিল্ডিং কিংবা অত্যাধুনিক ফ্ল্যাট নির্মাণ সংস্থা দামাকের অফিস রয়েছে ওই হোটেলে। তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে দুবাইয়ের মেরিনা অঞ্চলে যদি আমি একটা ফ্ল্যাট নিই, আমার কত খরচ হতে পারে। 2.5 কোটি মতো যদি আমি এখানে দিতে পারতাম, তাহলে এই বিল্ডিংয়ের একটা আর কি ঘর আমার হতে পারে। হয়তো দেখো এটা ইনভেস্টমেন্ট কাইন্ড অফ, কারণ তুমি ধরো এটাকে নিয়ে এয়ারবিএনবি বা যেমন অনেকে এখন পাহাড়ে আর কি হোমস্টে নিয়ে ব্যবসা করছে, অনেক ইন্ডিয়ান করে। মানুষের কাছে টাকার অভাব নেই, ভারতীয়রা 5th ইকোনমিক কান্ট্রির দেশ, ভারতীয়দের কাছে অনেক টাকা আছে। আমার কাছে না থাকতে পারে, মানে আমাদের কাছে হয়তো নেই, বাট ইন্ডিয়ানদের কাছে প্রচুর টাকা আছে ভাই। হোটেল ঘুরে দেখার মাঝে এক ঝলক নজর দিয়েছিলাম এই হোটেলের টয়লেটে। সত্যি অপূর্ব। কি হোটেল ভাই, আর হোটেলের এখানে কার পানি হচ্ছে নিজের বেসমেন্টে। এই হোটেলের আন্ডারগ্রাউন্ডে রয়েছে বিরাট বড় পার্কিং, তারও আবার বিভিন্ন তল রয়েছে। আর এই পার্কিং থেকে গাড়ি খুঁজে বের করাটা অ্যাডভেঞ্চারের থেকে কোনো অংশে কম নয়। সারাদিন ধরে ঘুরতে ঘুরতে বেলা যেমন বাড়ল, তেমনি খিদেও পেয়ে গেল। আমরা আরও একবার চলে এলাম আবুধাবির ইলেকট্রা স্ট্রিটে। এই রেস্টুরেন্টগুলোতে এখানকার বিরিয়ানি নাকি খুব বিখ্যাত, ভালো হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায়। আবুধাবিতে এসে বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি। অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে এখানে নাম করা রেস্তোরাঁ হচ্ছে রিতাজ, আর সেই রিতাজ রেস্টুরেন্টের বিখ্যাত হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। তবে বিরিয়ানির সঙ্গে আরও অনেক রকম খাবার এখানে রয়েছে, যেগুলোর সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। আর এই রেস্টুরেন্টগুলো যারা চালাচ্ছে তারা সবাই হিন্দি না হলে বাংলা বলতে পারে। আমরা 4 জন ছিলাম, তাই অর্ডার করলাম হায়দ্রাবাদি মাটন বিরিয়ানির ফ্যামিলি প্যাক। দাম পড়ল 73 দিরহাম, অর্থাৎ ভারতীয় টাকায় 1680 টাকা। এটা কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি, নট কলকাতা বিরিয়ানি। হায়দ্রাবাদের বিরিয়ানির মতো এটার আর কি টেস্ট, ওই রকমই আর কি ফ্লেভার, ওই রকমই ঝাল। এখানেও কারি পাতা রয়েছে। তো আমাদের প্রিয়ম হচ্ছে খাবার এক্সপার্ট, মানে ও প্রায় দিনই আর কি বিরিয়ানি খায়, বাইরে খায়। প্রিয়ম কিরকম খেতে? ভালো লাগে। যেমন হায়দ্রাবাদের বিরিয়ানি থেকে হায়দ্রাবাদের সাদা প্যারাডাইস ওই জায়গায় খেয়েছি, তার থেকে এখানে বেটার লাগে। হায়দ্রাবাদের বিরিয়ানি থেকেও কিন্তু ও বলছে যে আবুধাবির এই যে রিতাজ রেস্টুরেন্ট, সেখানকার বিরিয়ানি ভালো। আর কোয়ান্টিটি যা দিয়েছে না, মোটামুটি 4 জন না 6 জন খেতে পারবে। আমি জিজ্ঞেস করলাম, বললো এখানে কিন্তু আমাদের মাটন বিরিয়ানিটা স্পেশাল। এর উপরে ছিল হচ্ছে বোনলেস চিকেন 65। মাটনগুলো কিন্তু টুকরো টুকরো করে কাটা, বড় কোনো পিস নেই, টুকরো টুকরো করে কেটে বিরিয়ানিতে দেওয়া হয়েছে। ইউএইতে এদের টোটাল ব্রাঞ্চ হচ্ছে 7খানা, মানে 8টা ভাবা যায়। ওর মাসে 20 থেকে 30,000 টাকা কি বলো কি বলছিলাম, 20 থেকে 30,000 টাকা কি করে চলে যায়। ওর
স্যালারির বেশিরভাগ টাকা খেয়ে নেয় জোম্যাটো, শুধু খাবার অর্ডার করে অনলাইনে, খেতে ভালোবাসে সেটা। अच्छा यहाँ पर तो पाकिस्तानी बहुत लोग हैं ना जो यहाँ काम करते हाँ, हैं, एक साथ रहते हैं सब। इंडियन भी है, बांग्लादेश भी है। आपके आपस में कुछ प्रॉब्लम है? कुछ नहीं है। কোনো প্রবলেম নেই। যত প্রবলেম হচ্ছে দেশের ভিতরেই, ঠিক আছে, যত প্রবলেম সোশ্যাল মিডিয়াতে, মানে আমি যখন দেশের ভিতরে আছি, সোশ্যাল মিডিয়াতে আছি, তখন ইন্ডিয়া বয়কট, ওই পাকিস্তান বয়কট, এই সব হানা দানা, মানে এসব চলতেই থাকে। আপনি বাংলাদেশ থেকে বেরিয়ে আসুন, কি ইন্ডিয়া থেকে বেরিয়ে আসুন, কি আপনি পাকিস্তান থেকে বেরিয়ে আসুন, এখানে আসার পরে সবাই ভাই সমান। এখানে আর ওসব কোনো, তখন কিন্তু ওয়ার নাই কোনো, তখন পেয়ার। আগে যুদ্ধ হতো ময়দানে, এখন যুদ্ধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অর্ধেক লোক বোঝে, অর্ধেক লোক বোঝে না, কমেন্টস করে, হয়ে গেল। কমেন্টস করে মনে জ্বালা মেটালো। এখানে আমাদের টোটাল বিল হচ্ছে 99 AED। যে আমাদেরকে ঘোরাচ্ছে ও তো এখানে চাকরি করে, তো বলছিল যে আমাদের বাড়িতে থেকে যাও, থেকে ঘোরো। আলাম না, সেটা ঠিক হবে না। আবার দুবাইতে আরও 2-1 আছে, তারাও বলছে যে আমাদের বাড়িতে থেকে যান, থেকে আর কি ঘুরুন। আলাম না, সেটা করা যাবে না। এই জন্যই, কারণ আমার ভিডিও করার উদ্দেশ্যটা বৃথা হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র এটা দেখানোর জন্য নয় যে আমি বিদেশ ঘুরছি। আমার এই ভিডিওগুলো তাদের জন্য, অন্তত 100 জন যদি আমার ভিডিওটা দেখে, অন্তত তার মধ্যে 10 জন আছে যারা আগামী দিনে দুবাই প্ল্যান করবে। আপনাদেরকে গাইডলাইন দেবো, আপনারা ভিডিও দেখুন। যারা আসতে পারবেন না তারা কি বলবো, চাক্ষুষ দর্শন করে মনে সুখ নিন। আর যারা আসতে পারবেন তারা অবশ্যই প্ল্যানিং করুন। আই হোপ আপনারা আমার থেকে বেটার প্ল্যান করবেন। এরপর আবুধাবির যে জায়গায় গেলাম, সেই জায়গায় আমাদের সবাইকে যেতে হয় সপ্তাহে 1 দিন বা সপ্তাহে প্রতিদিন। বাঙালির জীবনে দুটো জিনিস একে অপরের পরিপূরক, মানে একে অপরের সঙ্গে জড়িত। একটা হচ্ছে বরের সাথে বউয়ের ঝগড়া করা, মানে ঝগড়া হবেই। আর 2 নম্বর হচ্ছে যে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন বা প্রতিদিনই বাজার করা। তো যখন আমি বহরমপুরে থাকি, বাড়িতে থাকি, তখন তো আমাকে বাড়ির লোক ঠেলে বাজার পাঠায়, যাও যাও বাজার যাও, বাজার যাও, বাজার যাও। তা সেই অভ্যাসটা ছাড়তে পারছি না। রাশিয়া থেকে শুরু হয়েছিল, আজ এই আবুধাবিতে এসেও সেই অভ্যাসটা কন্টিনিউ রেখেছি। বাট আজকে বাজার করি আর না করি, আপনাদেরকে এখানকার যে বিখ্যাত বাজার, আবুধাবির বাজার, সেই বাজারটা ঘুরে দেখাবো। বাজার ঘুরে দেখার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের ওখানকার বাজারের সাথে এই বাজারের কী পার্থক্য রয়েছে, আর এখানে জিনিসপত্রের দাম কী রকম। কেউ আলু 20 টাকা দিয়ে কিনি, কেউ 25 টাকা দিয়ে কিনি, কেউ 15 দিয়ে কিনি, কেউ 18 দিয়ে কিনি। বাট আজকে আবুধাবির মতো জায়গায় এসে এখানে জিনিসপত্রের দাম কীরকম, এখানকার যে খুচরো বাজার, তো সেটাও চলুন একবার আমরা দেখে নিই, আমাদের একটা আইডিয়া এসে যাবে। এই মার্কেটটায় কিন্তু প্রচুর ফলের দোকান রয়েছে, সবজির দোকান রয়েছে। আমরা একটু বাজার দেখতে এসেছি, যেখানে বাজারের কীরকম কী দাম, আমাদের ওখানকার থেকে কী পার্থক্য, কোনটা এখানে পাওয়া যায়, কোনটা বাইরে থেকে আসে। এখানে আছে ইউএইর আলু, দাম পড়বে হচ্ছে 4 দিরহাম পার কিলো। ইজিপশিয়ান আলু কোনটা? आलू है वो भी 4 रुपए के जी। ইজিপ্ট থেকেও আলু আসে, ওটাও 4 টাকা কিলো। 4 दिरहम से। পেঁয়াজের দাম কীরকম এখানে? এই যে পেঁয়াজ, प्याज अभी थोड़ा महंगा है। पेंयाज अभी महंगा है। ये क्या है व्हाइट वाला? ये व्हाइट वाला प्याज है, वो 5 रुपए के जी। ये कहाँ से आता है? ये इधर का लोकल है। अच्छा, এগুলো হচ্ছে এখানকার লোকাল পেঁয়াজ। ये किलो कितना है? এটা হচ্ছে 5 दिरहम पर किलो। वो किलो 7 रुपए है। 7 अभी तो उसका प्राइस बहुत महंगा है, अभी महंगा कटेगा। महंगा कटा है। और नींबू जो यहाँ पर है आपके, वो वाला, ये वाला नींबू कितना है? ये वाला 7 रुपए के जी। इंडिया से बहुत सा बनाता है। मतलब वैसे भिंडी, हाँ, कोई भिंडी? भिंडी है, इंडिया का जिंजर आता है। अच्छा, इंडिया का भिंडी कितना रुपए किलो? भिंडी किलो 15 दिरहम। 15 दिरहम जी। किलो। बेगुन एखानकार लोकल। और फुल कुमड़ो इंडिया का है, वो कितना किलो है? वो किलो 6 रुपए है। बड़ा वाला कुमड़म वो भी 4 दिरहम है। 4 दिरहम है। और रसून 10 दिरहम। ये कहाँ से आता है? ये चाइना का है। चाइना का है। और इंडिया का भी आता है, इंडिया का किलो आता है 20 दिरहम। इंडिया का किलो 20 दिरहम। और ये जो अदरक अदरक चाइना का 10 दिरहम चाइना का 10 दिरहम किलो। और किलो। इंडिया का आता है 15 दिरहम। गाजर चाइना का 5 दिरहम। 5 दिरहम। ऑस्ट्रेलिया का आता है 7 दिरहम। यहाँ पर सबसे महंगा सब्जी कौन सा है? मतलब अगर सब्जी के हिसाब से लो, सबसे सब्जी के हिसाब में बहुत महंगा वाला ब्रोकली है, ब्रोकोली सबसे महंगा है। वो कितना है दिरहम? वो 15 दिरहम। 15 দিরাম। একটা দোকানে আপনাদের স্যাম্পল দেখালাম যে এখানে জিনিসপত্রের দাম কীরকম। সবজি দেখি, কারণ সবজি আমাদের রোজকার প্রয়োজনে লাগে, সবজি আমাদের খেতেই হয়। ये जो साग होता है, ये मेरा फेवरेट है। इसका क्या प्राइस है? 3 का 5 दिरहम। और पालंग साग, जो पालंग होता है, वो 3 दिरहम। 3 दिरहम। और धनिया पत्ता ये कितना है? एक बंडल का 1 दिरहम। इंडिया से क्या क्या आता है? इंडिया से पत्ता कुछ नहीं आता, वो तो मतलब खराब हो जाएगा। ओमान का आता है धनिया भी आपका ओमान से। পাটের শাক কত করে এখানে? 4 रुपए 5 रुपए। ये कहाँ से आता है? ये কলমি का শাক চট্টগ্রাম। বাজারে গিয়ে সবার আগে আমরা প্রথমে যেটা খুঁজি, আমার যেটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে কলা। আমাকে একটু বলো এখানে কলার দাম কত? আচ্ছা, 1 কিলো কলার দাম হচ্ছে 5 দিরহাম। এই আমের যে বক্সগুলো দেখছেন, এই ওপরেরটা হচ্ছে 40 দিরহাম, মানে আমাদের ভারতীয় টাকায় প্রায় 800 টাকা। এক বক্স আমের দাম মিনিমাম
800 টাকা। এখানে কমলা লেবু রয়েছে, দাম হচ্ছে 1 কিলো 8 দিরহাম। আপেলের দাম একটু বলো দাদা কত? উপরেটা ইরান থেকে আসে, ওটা হচ্ছে 5 দিরহাম। আর এটা 8 দিরহাম। আচ্ছা, নিচেরটা হচ্ছে নিউজিল্যান্ড থেকে আসে, এটা হচ্ছে 8 দিরহাম। আনারস কত দাম? আনারস 1 পিস 10 দিরহাম, মানে 220 টাকা মতো। আরবিয়ান মিশমিশ 1 বক্সের দাম হচ্ছে 20 দিরহাম। কলা তো এখানকার লোকাল না, এটা না, এটা ফিলিপিন্সের কলা। বলছি এই কলাগুলো কি কার্বাইডে পাকানো না এমনি পাকানো? আমাদের তো ওখানে কলা কার্বাইড দিয়ে পাকা, এটা কি গাছে পাকা? গাছে পাকা। ইরানের তরমুজ কত কিলো তরমুজ এখানে? 2 টাকা হচ্ছে দিরহাম কিলো। আর ওইদিকে টমেটো কত? টমেটো 1 কিলো 4 দিরহাম। 1 কিলো হচ্ছে 4 দিরহাম। ইন্ডিয়ান আঙুর কিলো হচ্ছে 12 দিরহাম। এখানে আমার একটা বিষয় বলার আছে, যে অনেকে হয়তো আপনারা ভাবেন যে যারা দুবাই থাকে তারা প্রচুর টাকা ইনকাম করে, দুবাইয়ে কাজ করে, দুবাই চাকরি করে প্রচুর টাকা ইনকাম করে। বাট এই সঙ্গে একটা কথা ভাবতে হবে, কিন্তু যে দেশে যত বেশি ইনকাম সেই দেশে কিন্তু খরচও বেশি। মানে ধরুন আমি কলকাতায় চাকরি করি, মাসে 10,000 টাকা পাই। সাপোজ আমি দিল্লিতে চাকরি করি, ব্যাঙ্গালোরে চাকরি করি, সেখানে মাসে আমি 30,000 টাকা পাই। বাট কলকাতার লাইফস্টাইলে থেকে কিন্তু ব্যাঙ্গালোরের লাইফস্টাইল বা ব্যাঙ্গালোরে কিন্তু খরচটা অনেকটাই বেশি। দুবাইয়ের ব্যাপারটা খানিকটা তাই। তো এখানে ইনকামও বেশি কিন্তু খরচও বেশি। কালকে সারা জার্নি, তারপরে এরকম গরম, শরীর আর টানছে না। যাই হোক, দুবাই পৌঁছানো এনার্জিটুকু রাখতে হবে, সেটাই করে চলেছি। আমরা মিনা মার্কেটে সবজি বাজার দেখলাম, ফ্রুটস বাজার দেখলাম। এখানে আরও একটা বাজার রয়েছে, সেটা হচ্ছে এখানকার খেজুর, যেখানে বিভিন্ন রকম খেজুর পাওয়া যায়। এই হচ্ছে এখানকার খেজুরের দোকান। এখানে ভ্যারাইটিস রকম সব খেজুর রয়েছে। এই দোকানে গিয়ে দেখলাম এখানে বিভিন্ন ভ্যারাইটির খেজুর রয়েছে। কোনোটা সৌদি আরব থেকে, কোনোটা মদিনা থেকে, কোনোটা ইরান থেকে, আবার কোনোটা প্যালেস্তাইন থেকে আসে। জায়গার নাম হিসাবে খেজুরের নামও বিভিন্ন রকম। তবে খেজুর কেনার আগে আপনারা কিন্তু দরদাম করেই কিনবেন। আর খেজুরের সঙ্গে সঙ্গে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস। যারা আপনারা আবুধাবি আসছেন, আবুধাবি থেকেও খেজুর নিতে পারেন। আর যারা দুবাই যাচ্ছেন, দুবাই থেকেও নিতে পারেন। বা আর যে সমস্ত এমিরেটসগুলো আছে, যেখানে যেখানে আপনারা যাচ্ছেন, আশা করি যে আরাবিয়ান কান্ট্রিতে আপনারা মানে খেজুর জিনিসটা কিন্তু সব জায়গাতে পেয়ে যাবেন। এই হচ্ছে আল মদিনা পুলিশ স্টেশন, এটা এখানকার থানা। আবুধাবি সবজি মার্কেট আমরা দেখলাম, খেজুর মার্কেটও দেখলাম। খেজুর মার্কেটের ওখানে মাংসেরও মার্কেট ছিল, মানে গোস্ত মার্কেট যেটাকে বলে, ওখানে আর যাইনি। কিন্তু সবজি, মাংস কিংবা ফল ছাড়াও বাঙালির জীবনে কিন্তু আরও একটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, মানে যেটা ছাড়া বাঙালি চলতে পারে না। আমি নিজেও চলতে পারি না। সেটা কি বলুন তো? ঠিক, ফিশ, মাছ। তো এখানে রয়েছে মিনা ফিশ বাজার বা মাছ মার্কেট। এটাও আবুধাবির একটা বিখ্যাত আর কি মাছ বাজার, যেখানে নানা রকম মাছ পাওয়া যায়। সামুদ্রিক মাছই বেশি পাওয়া যায়। চলুন একবার দেখে আসি কী কী সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায়, বা আমাদের ওখানকার দেশীয় কোনো মাছ পাওয়া যায় কিনা, আর তার দামই বা কত। এখানে সব মাছ ভাজার নানা রকম আইটেম আর কি বিক্রি হচ্ছে। মাছ ভাজার গন্ধ আসছে। অনেক ধরনের রেস্তোরাঁ রয়েছে এখানে, মাছের নানা রকম আইটেমও রয়েছে। বাট রেস্তোরাঁতে খাওয়ার আগে বা রেস্তোরাঁ দেখার আগে আমরা একটু যাবো হচ্ছে ভেতরে। অন্যান্য কান্ট্রি থেকেও লোকজন এসছে এখানে মাছ টাছ খেতে। সন্ধ্যেবেলা সব থেকে বেশি ভিড় হয়। আমরা আমাদের ফিশ মার্কেট তো সবাই দেখেছি, আমরা যেখানে বাজার টাজার করি। বাট এই জায়গাটা কিন্তু টোটালি ডিফারেন্ট। টাইমিং লেখা আছে সোম থেকে বৃহস্পতি আর শুক্র থেকে রবি। ফিশ মার্কেট, তার ভেতরেও এসি, ভাবা যায় কত রকমের এখানে মাছ পাওয়া যায়। ইন্ডিয়া থেকে কিনো মাছ আছে না? ইন্ডিয়া থেকে কোনো মাছ আসে না। ইলিশ আছে, ইলিশ রুই এখানে পাওয়া যায় না। এখানে ইলিশ, রুই, পাবদা এইসব মাছ নেই। যা আছে সব সামুদ্রিক মাছ, তাই তো? আবুধাবির এই মাছের বাজারে ভিডিও করাটা একটু চাপের ছিল। তারই মধ্যে যা যা নোট করলাম, এখানে যে সমস্ত মাছ বিক্রি হচ্ছে সেগুলো সবই সমুদ্রজাত, কারণ পাশেই বন্দর রয়েছে। ইম্পোর্টেড কোনো মাছ কিন্তু আমাদের চোখে পড়লো না। মানে রুই, কাতলা, চারাপোনা, কই, মাগুর কিংবা শিঙ্গির ছানা ওসব কিছুই নেই। পরিষ্কার পরিচ্ছন্ন মার্কেট, পুরোটাই এসি। পছন্দ মতো মাছ কিনে চাইলে অন স্পটেও ফ্রাই করে খাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু এই সব কিছুর মধ্যে যে জিনিসটা আমাকে অবাক করলো, সেটা মাছ কাটার ব্যাপারটা। যে দোকান থেকে আপনি মাছ কিনছেন, তারা মাছ বিক্রি করে ঠিকই, কিন্তু কেটে দেওয়ার কাজটা করে না। আপনারা যে এখান থেকে মাছ কিনছেন, মাছ কিন্তু এরা কাটবে না, এরা কিন্তু মাছ কেজি হিসাবে বিক্রি করবে। ওটা কুড়িয়ে নেওয়ার জন্য কেজি প্রতি 2 দিরহাম খরচ করে আগে টোকেন সংগ্রহ করতে হবে। ওই যে ক্লিনিং এরিয়া আছে, ওখানে মাছ কেটে কুটে সাফ করে পরিষ্কার করে দেবে। এর জন্য নেবে হচ্ছে 2 দিরহাম পার কিলো, 2 দিরহাম। তারপর সেখানকার কর্মীরা ওই মাছ পরিষ্কার করে কেটে কুটে পিস পিস করে আপনাকে অন স্পট ডেলিভারি দেবে। মাছ মার্কেটের ভেতরে যে সমস্ত রেস্তোরাঁ আছে না, তারা এই কাগজটা ধরিয়েছে। কাগজ মানে লিফলেট। এখানে সব মাছের কী কী আইটেম রয়েছে, সমস্ত খাবার দাবারের নাম, কত দাম, নানা রকম আইটেমের সব জিনিস এখানে পাওয়া যায়। যদি আপনারা আসেন তো ট্রাই করতে পারেন। আমাদের বিরিয়ানি খেয়ে অলরেডি পেট ভরে গিয়েছে। আমরা এবার যাব মাছের মার্কেট থেকে আমাদের পরবর্তী গন্তব্যে। ফিশ মার্কেট থেকে বেরিয়ে নতুন গন্তব্যে যাওয়ার পথেই বেলা প্রায় পড়ে এলো। পথে যেতে যেতেই আমরা দাঁড়ালাম আবুধাবির নিউ শাহামা এলাকায়। রাস্তার পাশেই বেশ কিছু দোকান রয়েছে। সময় বিকাল 6:20 আবুধাবি থেকে আমরা রওনা দিয়েছি দুবাইয়ের পথে। স্থানীয় দোকান থেকে আমরা অর্ডার দিলাম 4 কাপ চা আর 1 বোতল জল,
কারণ আবুধাবির আরও কয়েকটা জায়গা দেখে দুবাই পৌঁছানো পর্যন্ত আমাদের ধৈর্য এবং এনার্জি দুটো ধরে রাখতে হবে। কড়াক দুধ চা হচ্ছে 1.5 দিরহাম করে, আর জলের বোতল একটা নিয়েছিলাম। আমাদের এত জল তেষ্টা পেয়েছে, আমাদের 4 জন, জল শেষ। চা পানের বিরতির পর আমরা আবারও রওনা দিলাম পরবর্তী গন্তব্যের পথে, যে পথে আমরা দেখব আবুধাবির নবনির্মিত হিন্দু মন্দির, দেখব দুবাই শহর, সঙ্গে শেয়ার করব বিশ্বের অন্যতম বহুতল অ্যাপার্টমেন্টে রাত্রিবাসের অভিজ্ঞতা। দুবাইয়ের এই প্রথম পর্ব নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন অথবা ইমেলও করতে পারেন। লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে।